সুপ্রিয় শ্রোতা বন্ধু, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির দৈনন্দিন খাদ্য তালিকা যেন একটু অসম্পূর্ণই থেকে যায়। মাছ আমাদের প্রতিদিনের পুষ্টি চাহিদায় অবশ্যই প্রয়োজন, আর যদি হয় স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ, তাহলে তো কোনো কথাই নেই। রসনা তৃপ্তির সেরা অনুষঙ্গ যেন এই ইলিশ মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। প্রিয় শ্রোতা, জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই 8 থেকে 14 এপ্রিল উদযাপিত হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025। আর এ সূত্রেই আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান ইলিশ সম্পদ সংরক্ষণে বাংলাদেশের সাফল্য। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে এসেছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর; সুরাইয়া আখতার জাহান, চেয়ারম্যান, অতিরিক্ত সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন; ডক্টর অনুরাধা ভদ্র, মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট; এবং প্রবীর কুমার রায়, অতিরিক্ত ডিআইজি, নৌপুলিশ। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আলোচনা অনুষ্ঠানে স্টুডিওতে। আমরা আলোচনার শুরুতেই আমি চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইলিশের অবদান সম্পর্কে আপনি আমাদের বলবেন, এবং পাশাপাশি আরেকটি বিষয়, জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উদযাপনের উদ্দেশ্য কি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ অর্থনীতি প্রবৃদ্ধিতে ইলিশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, এটা আমাদের জাতীয় ঐতিহ্য। আমাদের মাঝে রয়েছে 4 প্রজাতি ইলিশ, যেমন টেনোলসা ইলিশা, টেনোলসা টুলি, টেনোলসা কানাগুর্তা ইত্যাদি। বাট এই 4টে প্রজাতির মধ্যে আমাদের বাংলাদেশে পাওয়া যায় 2টি, টেনোলসা ইলিশা এবং টেনোলসা টুলি, যেটাকে আমরা বলি চন্দনা ইলিশ। জাতীয় অর্থনীতিতে ইলিশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের যে মাছের উৎপাদন হয়, সেই মাছের উৎপাদনের প্রায় 11% আসে আমাদের ইলিশ সম্পদ থেকে। আমাদের জাতীয় অর্থনীতিতে এর অবদান 1%-এরও বেশি। আমরা যদি দেখি, বিশ্বের 11টি দেশ রয়েছে যেখানে ইলিশ উৎপাদন করে থাকে, বা কিন্তু বাংলাদেশ এই টপে রয়েছে ইলিশ উৎপাদনে। আমরা ইলিশকে আমরা বলে থাকি জিআই পণ্য হিসেবে ইলিশের স্বীকৃতি লাভ করেছে 2017 সালে। এরপর থেকে আমরা আমাদের বাংলাদেশে যে সমস্ত লোক এখানে জড়িত আছে, বিশেষ করে জেলে, ইলিশ জেলে, মৎস্যজীবী, আমাদের প্রায় 6 লক্ষ জেলে এই ইলিশ আহরণ, পরিবহন, বিপণনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও রয়েছে 20 থেকে প্রায় 25 লক্ষ লোক পরোক্ষভাবে আমাদের ইলিশের উপর জীবন জীবিকা নির্বাহ করে থাকে। বর্তমানে বাংলাদেশে ইলিশের উৎপাদন 5,29,000 মেট্রিক টন। এটা আমাদের আসলে এই জাতীয় অর্থনীতিতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইলিশ সাধারণত আমাদের জাতীয় মাছ, এবং এটাকে সংরক্ষণের জন্য বেসিক্যালি আপনি প্রশ্ন করেছেন কেন জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হচ্ছে। সেই বিষয়ে যদি আমরা বলি, তাহলে দেখা যাচ্ছে 2000 সালের দিকে আমাদের এই জাতীয় মাছ ইলিশের উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছিল। তখন জাতীয় মাছ ইলিশ যে এর উৎপাদন হ্রাস পাওয়ার হিসেবে বৈজ্ঞানিকগণ বলেছিলেন যে নির্বিচারে ডিমওয়ালা ইলিশ মাছ আহরণ, জাটকা নিধন এবং পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার ফলে আমাদের এই ইলিশ সম্পদ উৎপাদন হ্রাস পাচ্ছে। তার আলোকে আমাদের তখন ন্যাশনাল হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়, এবং সেই প্ল্যানের অনুযায়ী ওখানে কতগুলো সাজেশন আসে। সেটা হচ্ছে যে জাতীয় মাছ ইলিশকে রক্ষা করতে হলে অবশ্যই এখানে আমাদের মা ইলিশ সংরক্ষণ করতে হবে, জাটকা আমাদের সংরক্ষণ করতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা জাতীয় ইলিশ তথা জাটকা রক্ষা আজকে যে সপ্তাহ পালন করতে যাচ্ছি। জাটকা রক্ষা যে আমাদের সপ্তাহ পালিত হচ্ছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই জাটকা রক্ষায় বা জাটকা আহরণের সাথে যারা জড়িত, বিশেষ করে জেলে, মৎস্যজীবী এবং পরিবহন, বিপণন এবং মজুতের সাথে যারা জড়িত, তাদেরকে সচেতনতা সৃষ্টির জন্যই আমাদের এই আয়োজন। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেশবাসীর প্রতি একটা সচেতনতা সৃষ্টি করব, যার মাধ্যমে তারা বুঝতে পারবে যে না, জাটকা হলো ইলিশের ছোট বাচ্চা, সেটাকে যদি আমরা রক্ষা করি তাহলে ভবিষ্যতে আমরা অনেক অনেক বেশি পরিমাণে ইলিশ পাবো। এই কারণে আমাদের এই জাটকা সপ্তাহ সংরক্ষণ করা হচ্ছে। আপনাকে অনেক
অনেক ধন্যবাদ। আমরা জানলাম বাংলাদেশের অর্থনীতিতে ইলিশের প্রবৃদ্ধিতে কতটা অবদান রয়েছে সে সম্পর্কে এবং জাটকা সংরক্ষণ সপ্তাহের যে উদ্দেশ্য বা গুরুত্ব সে সম্পর্কে। আমি এখন আসছি সুরাইয়া আখতার জাহান, চেয়ারম্যান অতিরিক্ত সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, আপনার কাছে জানতে চাচ্ছি ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশীয় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কার্যক্রম ও সফলতা কতটুকু এবং কি সেটা। ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই বাংলাদেশ বেতারকে যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনকে এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাজ করছে 1964 সাল থেকে। আমরা সাধারণত উপকূলীয় অঞ্চলে কাজ করি এবং ওপেন সোর্স ওয়াটার, যেগুলো মুক্ত জলাশয় যেমন সমুদ্র, নদী, এইসব মাছ নিয়ে আমরা কাজ করি। আমাদের কাজের মূল উদ্দেশ্য হচ্ছে পোস্ট হারভেস্ট লস। একটা মাছ ধরে এনে বিপণন কার্যক্রম শুরু করার সময় যে এখানে যে একটা অপচয় হয়, সেই অপচয়টা রোধ করার কাজই হচ্ছে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের। এবং ইলিশ যেহেতু সবচাইতে আমাদের গুরুত্বপূর্ণ মাছ, সবচাইতে দামি মাছ এবং খুব সেন্সিটিভ মাছ, এটা যে খুব বেশিক্ষণ বাঁচে না, তার নষ্ট হওয়াটা খুব দ্রুত হয়, এটা নেচারের কারণে। সম্ভবত খুব ভালো জিনিস সাধারণত এরকমই হয়, খুব সেন্সিটিভ হয়। তো সেই কারণে আসলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 70টি মৎস্য অবতরণ কেন্দ্র আছে 16টি জেলায়, তার মধ্যে 7টি আছে স্পেশালাইজ, যেখানে ইলিশ মাছ অনেক বেশি আসে। সেগুলো হচ্ছে পাথরঘাটা, চরদুয়ানি, ফকিরহাট, খুলনা, কক্সবাজার, পাড়েরহাট এবং আলিপুর। বাংলাদেশে যেগুলো ইলিশ আসে তার একটা বড় অংশই আমাদের এই সেন্টারগুলোর মাধ্যমে, অবতরণ কেন্দ্রগুলোর মাধ্যমে বিপণন হয়। সুতরাং এই বিপণন প্রক্রিয়ায় শুরুতে যে বরফ সাপ্লাই দেয়া, তারপরে হচ্ছে যে প্যাকেজিং, নিরাপদ প্যাকেজিং, যেমন আমাদের মৎস্য উন্নয়ন কর্পোরেশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিরাপদ মৎস্য পুষ্টির উৎস। সুতরাং এই ইলিশটাকে নিরাপদে একটা বিপণন চেনের মাধ্যমে বাজারে পৌঁছে দেওয়ার কাজটায় বিএফডিসি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই যে জাটকা সপ্তাহ, যেটা হচ্ছে যে জাটকা রক্ষা সপ্তাহ, এখানে আমরা সরাসরি কাজ করি মৎস্য অধিদপ্তরের সাথে। তার কারণ ওনারা যখন এই ক্যাম্পেইনটা চালান যে এখন জাটকা ধরা বন্ধ থাকবে, তখন আমাদের যে সেন্টারগুলো আছে, যারা যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, আমরা তখন আমাদের যে রেজিস্টার্ড জেলে আছে, মৎস্য অধিদপ্তরও রেজিস্ট্রেশন দেয় জেলেদেরকে, মৎস্য উন্নয়ন কর্পোরেশনও রেজিস্ট্রেশন দেয়। সুতরাং আমাদের পক্ষে এই জেলেগুলোর কাছে সরাসরি পৌঁছানো সহজ, যে তোমরা এখন আর জাটকাটা ধরবে না। তো সুতরাং আমাদের এই যে নেটওয়ার্কটা আমরা ব্যবহার করি সরাসরি মৎস্য অধিদপ্তরের সাথে, আমরা একসাথে কাজ করি, দুটো অর্গানাইজেশন, আমরা আসলে একই সাথে কাজ করি। সে কারণে আমাদের যে নিজস্ব নেটওয়ার্কটা আছে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের, তারা সরাসরি এখানে অবদান রাখতে পারে। এছাড়া আমাদের ফিশ প্রসেসিং ইউনিটগুলো আছে, কক্সবাজারে আছে, চট্টগ্রামে আছে। এই প্রসেসিং ইউনিটগুলোতে ইলিশ সহ সব মাছই সংরক্ষণের ব্যবস্থা আছে। সুতরাং কেউ যদি চায়, বেসরকারি সংস্থা আমাদের ফ্যাসিলিটিগুলো চাইলে ব্যবহার করতে পারে। সুতরাং সেখানে আমরা একটা সরাসরি অবদান রাখি আমরা প্রসেসিং এবং সংরক্ষণে। তারপরে ইলিশের গুণগত মান রক্ষা এবং নিরাপদে আমরা লজিস্টিক কিছু দিই, এবং বিপণন ব্যবস্থা আমরা একটা সীমিত পরিমাণে আমরা এখানে একটা ভূমিকা রাখতে পারি। এখানে একটা উল্লেখযোগ্য আপনাদেরকে আমরা বলি আমাদের কার্যক্রম, সেটা হচ্ছে যে ইলিশের দাম যেহেতু অপ্রতুলতা, চাহিদা অনেক বেশি, ইলিশের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, মোটামুটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই চলে গেছে, বলতে পারি মধ্যবিত্তের নাগালের বাইরে। তো আমরা এবছর জানুয়ারির 20 তারিখ থেকে 15 দিনের একটা ক্যাম্পেইন চালিয়েছিলাম স্বল্প মূল্যের ইলিশ। বাজারে সরাসরি হস্তক্ষেপ করা কিন্তু সরকারেরও কাজ না, বিএফডিসির তো কাজ অবশ্যই না, কিন্তু তারপরেও মাঝে মাঝে সরাসরি হস্তক্ষেপ করতে হয় জনগণকে একটা উপলব্ধি দেওয়ার জন্য যে বাজারের যেসব বিপণন ব্যবস্থায় যেসব ত্রুটি আছে বা যেসব মনোপলি আছে, সেসব যদি না থাকে সেক্ষেত্রে বাজার ব্যবস্থাটা কত ভালো হতে পারে। তো আমরা সে সময় 600 টাকা কেজি ইলিশ কিন্তু মানুষকে খাইয়েছি, একটা সীমিত পরিমাণে হলেও। সে সময় আমরা বিপণন করেছি 1697 কেজি ইলিশ, এবং এতে সরাসরি 1546 জন ভোক্তা সরাসরি উপকৃত হয়েছেন। এখন এটা আমরা কিভাবে পেরেছি? এখানে আমাদেরকে আমাদের বেসরকারি সংস্থা, বিশেষ করে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন, তারা হেল্প করেছে। সেক্ষেত্রে দেখেন আমরা 600 টাকা কেজি ইলিশ দিতে পেরেছি। আমরা আরেকটু যদি মনে করতাম যে আরেকটু স্বাচ্ছন্দ্যে বিক্রি করবো, বিএফডিসির যদি লাভের অংশ রাখতাম বা আরেকটু কিছু, সেক্ষেত্রে হয়তো 700 টাকায় বিক্রি করলে এটা একটা, তাতেও কিন্তু ক্রেতা অসন্তুষ্ট হতেন না। কিন্তু বিএফডিসি কিন্তু দেখিয়েছে যে এই যে শৃঙ্খলা বিপণন যে চেইনটা আছে, এই সাপ্লাই চেইনের মধ্যে যদি কোনো এলিমেন্ট, বাইরের যদি কোনো উপাদান না ঢোকে, তাইলে কিন্তু এত অপ্রতুলতার মধ্যেও একটা সামর্থ্যের মধ্যে আমাদের এই জাতীয় মাছটাকে, সুস্বাদু মাছটাকে আমরা রাখতে সম্ভব হয়। এখন এই যে সম্ভাবনাটা, এজন্য আসলে আমাদেরকে বেসরকারির সাথে পার্টনারশিপে যেতে হবে, সরকারের সাপ্লাই চেনটা উন্নত করতে হবে। যদিও আসলে সাপ্লাই চেনের মূল কাজটা সরকারের না, সরকারের কাজ বাজারকে সহায়তা করা, পলিসি মানে আইনগত সহযোগিতা দেওয়া, পলিসি সহায়তা দেওয়া। তো এই জায়গাটাই লিমিটেড স্কেলে হলেও বিএফডিসি কাজ করছে, এবং তাতে যেটা হচ্ছে যে আমাদের ক্রেতা সাধারণ ভোক্তারা বুঝতে পারছে যে আসলে এটা সম্ভব।
এই যে সম্ভাবনার জায়গাটাকে তুলে ধরা, মানুষকে সচেতন করা যে কি কি করলে সম্ভব, এই জায়গাটাই একটা সীমিত পরিমাণে হলেও বিএফডিসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটা সফলও হয়েছে। এটা সফল হয়েছে। আমরা যদি আমাদের বেসরকারি পার্টনারদের সহযোগিতা পাই, যারা ধরেন বড় বড় ফিশারিজ অ্যাসোসিয়েশন যারা মাছটা ধরে, তাদের সাথে যদি সরকার একটা পার্টনারশিপে আসতে পারে, বিএফডিসি বা বেসরকারি বিপণন ব্যবস্থার সাথেও যদি সরাসরি এঙ্গেজ করা যায়, তাহলে ইলিশটাকে হাতের নাগালে আনা যাবে। এরকম একটা পাইলট ফেজের জন্য, এই সাপ্লাই চেইনটাকে পরীক্ষামূলক একটা ব্যবহারের জন্য বিএফডিসি অত্যন্ত সফল, তারা সফল হয়েছে। সুতরাং এই যে সফলতার একটা উদাহরণ তৈরি করতে পেরেছে সরাসরি, আমি পেছনে প্রসেসিং প্ল্যান্ট বলেন, অবতরণ বলেন, সেগুলোর কথা আমি বাদে দিচ্ছি, যেগুলো আসলে মানুষ সরাসরি চোখে দেখে না, কিন্তু যেটুকু চোখে দেখে সেটুকুতেও বিএফডিসি অত্যন্ত সাফল্যের সাথে কাজ করেছে। সুতরাং সেই জন্য আমি বলবো যে ইলিশের যে বিপণন, এটাতে বিএফডিসির একটা সিগনেচার, একটা স্বাক্ষরমূলক, একটা অন্যতম একটা ফুটপ্রিন্ট রাখা সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা আশা করব যে এই যে সফলতার ধারাবাহিকতা এবং এটা অবশ্যই আগামীতেও বজায় থাকবে। প্রিয় শ্রোতা বন্ধু, এখন আমি আসছি ডক্টর অনুরাধা ভদ্র, মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আপনার কাছে আমি আসছি, জানতে চাচ্ছি ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কি কি কার্যক্রম পরিচালনা এবং বাস্তবায়ন করছে। ধন্যবাদ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সূচনা লগ্ন থেকেই ইলিশের উপর গবেষণা করে আসছে। আমাদের গবেষণালব্ধ ফলাফল থেকেই 2003-04 সালে প্রণীত হয়েছে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান, এবং ইলিশ সম্পদের উন্নয়নের জন্য এই হিলসা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান ধরেই পরবর্তীতে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের গবেষণালব্ধ যে ফলাফল, সেখান থেকে আমরা 4টি ইলিশের প্রজনন ক্ষেত্র আইডেন্টিফাই করেছি, এবং এই প্রজনন ক্ষেত্রগুলোতে আমরা সর্বোচ্চ প্রজনন মৌসুমও নির্ধারণ করেছি, এবং তার প্রেক্ষিতে 22 দিন মা ইলিশ ধরা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। জাটকার বিচরণ ক্ষেত্র বিবেচনা করে আমরা 6টি জাটকার চারণ ক্ষেত্র বের করতে পেরেছি, এবং আমরা সুপারিশ করেছি যে জাটকার বিচরণ এরিয়াগুলোতে যেন অভয়াশ্রম ঘোষণা করা হয়। সেই প্রেক্ষিতে 6টা অভয়াশ্রমও ঘোষণা করা হয়েছে। জাটকা রক্ষা করার জন্য আমরা জানি যে ইলিশগুলো 25 সেন্টিমিটার পর্যন্ত হয় সেগুলোকে জাটকা বলে, মানে 25 সেন্টিমিটার পর্যন্ত যে সাইজটা সেটাকে জাটকা বলা হয়। তো জালের ফাঁস যদি 6.5 সেন্টিমিটার করা যায়, তাহলে সেই জালে যে ইলিশগুলো ধরা পড়ে সেগুলোর সাইজ নর্মালি 30 সেন্টিমিটারের মতো হয়, সেগুলো জাটকা না। যদি আমরা জালের ফাঁসটা যদি কোনো না কোনোভাবে যদি আমরা সেটা ইম্পোজ করতে পারি, তাহলে আমাদের ইলিশ ধরা পড়বে, জাটকা ধরা পড়বে না। এটা জাটকা রক্ষার একটা গুরুত্বপূর্ণ। এটার জন্যও সরকার জাটকা রক্ষা করার জন্য জালের ফাঁস 6.5 সেন্টিমিটার এটা আমরা গবেষণা করে নির্ধারণ করেছি, এবং সেটা আমরা আমাদের গবেষণালব্ধ ফলাফল আমরা মৎস্য অধিদপ্তরকে সবসময় দিয়ে থাকি, এবং তারা জালের ফাঁসটাকে নির্ধারণ করে একটা গেজেটও তৈরি করেছে, যার প্রেক্ষিতে এখন এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় 6.5 সেন্টিমিটার, তাহলে দেখা যায় যে আমাদের জাটকা যেটা 25 সেন্টিমিটার পর্যন্ত হয়, জাটকাগুলো সেই জালে ধরা পড়ে না, ধরা পড়ে 30 সেন্টিমিটার সাইজের ইলিশ। সেই হিসেবে জাটকা রক্ষা করার জন্য এটাও একটা পদক্ষেপ। এটা আমাদের গবেষণালব্ধ ফলাফল থেকেই আমরা মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছি। প্রতি বছর আমরা শুধু অ্যাকশন প্ল্যান বা এই ধরনের গবেষণা ফলাফলগুলো তাদের হাতে দিই না, আমরা প্রতি বছর এই সময়টাতে আমরা নিজেরাও মাঠে থাকি, গবেষণা করি। যেমন 22 দিন যে মা ইলিশ রক্ষা করা কার্যক্রম যেটা চলে, তখন আমরা আমাদের একটা গবেষণা জাহাজ আছে, ওই জাহাজ নিয়ে আমরা বিভিন্ন স্পটে, এই বছরও যেমন আমরা 7টা গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় স্যাম্পলিং করে আমরা বিভিন্ন তথ্য নিয়েছি, এবং আমাদের যে তথ্যগুলো এগুলোতে দেখা গেছে যে এই বছর প্রায় 52.5% মা ইলিশ সফলভাবে ডিম দিতে পেরেছে। আমাদের যে ক্যালকুলেশন সেটা বলছে যে মা ইলিশ যদি ডিম দিয়ে থাকে এবং এটার যদি আমরা 50% যদি হ্যাচ করে এবং 10%ও যদি বেঁচে থাকে, তাহলে মোটামুটিভাবে 44,000 কোটি জাটকা আমাদের ইলিশ জনতায় যুক্ত হয়েছে এই বছর। এটা অনেক সাফল্য, আমি মনে করি এটা সফল। তবে এই সাফল্যটা এটা শুধু আমাদের না, এটা মূলত আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে। আমরা গবেষণা করছি, আমরা বের করছি যে কি অবস্থায় আছে বা ডিম কতটুকু দিতে পেরেছে, কিন্তু সার্বিক কার্যক্রমটা মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য যারা আছেন আমাদের নৌবাহিনী, কোস্টগার্ড সব মিলে যে মা ইলিশ রক্ষা কার্যক্রমটা সেইটা সফল হয়েছে বলা যায়। আচ্ছা, আমাদের মোটামুটি এটাই ইলিশ সম্পর্কে আমরা এই গবেষণাগুলো প্রতি বছরই কন্টিনিউয়াসই করে থাকি, গবেষণা এটা চলমান থাকে। এই বছর আমরা প্রজনন সাফল্য পেয়েছি প্রায় 52.5%। আচ্ছা,
তবে এটা শুধু আমাদের গবেষণা সাফল্য না, এটা আসলে মা ইলিশ রক্ষা কার্যক্রমে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা। তার আমরা ডাইরেক্টরেট অফ ফিশারিজ, কোস্টগার্ড, পুলিশ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য আমরা অর্জন করতে পেরেছি এবং বিএফআরআই কন্টিনিউয়াসলি এই গবেষণাগুলো পরিচালনা করে থাকে ইলিশের ম্যাক্সিমাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, ইলিশ সম্পদ সংরক্ষণে বাংলাদেশের সাফল্য এই আলোচনা অনুষ্ঠানে এখন অংশগ্রহণ করছেন প্রবীর কুমার রায়, অতিরিক্ত ডিআইজি নৌপুলিশ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, জাটকা রক্ষায় নৌপুলিশ কি ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে? আপনাকে ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে নৌপুলিশ 2013 সালে 12 নভেম্বর গঠিত হয়। আমাদের যে মেন যে কার্যক্রম সেটা হচ্ছে যে নৌপথে শৃঙ্খলা আনা, নদী দূষণ ও দখল রোধ করা, মৎস্য সম্পদ রক্ষা করা, নদীপথে চাঁদাবাজি বন্ধ সহ নদীর পরিবেশ সুরক্ষায় বিভিন্ন ধরনের কাজ করা। তো আমরা নদীর যে প্রধান যে মৎস্য সম্পদ, এর ভিতরে ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ এবং এটা সবার কাছে খুব টেস্টি মাছ এবং গৌরবের মাছ ইলিশ। তো আমরা এই জাটকা যে রক্ষা যে কর্মসূচি সেটা আমরা দুইভাবে সাধারণত আমরা পরিচালনা করে থাকি। একটা হচ্ছে জনগণকে সচেতন করা, আর দ্বিতীয়ত হচ্ছে আইনের প্রয়োগ করা এবং অভিযানের মাধ্যমে আমরা যাতে আমাদের দেশের যারা জেলে আছে বা যারা আড়তদার আছে, জনসাধারণ আছে যারা জাটকা কিনে, সকলের উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সভা করি, লিফলেট বিতরণ করি, যাতে কেউ যেন জাটকা মাছ না ধরে বা জাটকা যেন কেউ না ক্রয় করে। যদি ক্রয়টা আমরা বন্ধ করতে পারি তাইলে আমার ধরাটাও বন্ধ হবে অটোমেটিক্যালি। সো আমরা এই দুই দিকে আমরা আমাদের কার্যক্রম চালাই, যে সচেতন করা এবং যারা সচেতন না হয় তাদেরকে অভিযানের মাধ্যমে আইনের আওতায় আনা। আমরা জাতীয় যে পর্যায়ে গৃহীত যে সিদ্ধান্তসমূহ, সেই সিদ্ধান্তসমূহর লক্ষ্যে আমরা আমাদের বাৎসরিক একটা অপারেশন ক্যালেন্ডার থাকে। সেই ক্যালেন্ডারে আমাদের জাটকা নিধন প্রতিরোধ যে কার্যক্রম থাকে, বিশেষ কম্বিং অপারেশন থাকে, ইলিশ অভয়াশ্রমে অভিযান থাকে, তারপরে সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধকরণ যে অভিযান সেটা থাকে এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান এটাও থাকে আর কি। তো আমাদের ইলিশের যে জাটকা বন্ধ করার যে প্রথম ধাপ যেটা আছে, যদি আমরা মা ইলিশকে রক্ষা করতে পারি তাহলে আমরা অনেক ডিম পাবো, সেই ডিম থেকে অনেক মাছ হবে এবং মাছ হলে আমাদের সারা বাংলাদেশ ইলিশে আমরা ভরে ফেলতে পারবো। তো জাটকা যাতে রক্ষা করা যায় সেজন্য প্রথম মা ইলিশ ভালোভাবে ডিম পাড়তে পারে, সেই জন্য 22 দিন আমরা একটা অপারেশন চালাই। সেটা আমাদের নৌপুলিশের চাঁদপুর, বরিশাল, শরীয়তপুর, মুন্সিগঞ্জ সহ মোট 36টা জেলায় এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া মা ইলিশ রক্ষার পাশাপাশি জাটকা রক্ষায় নৌপুলিশের আমাদের অভিযান আছে। নভেম্বর মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত আমরা জাটকা নিধন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। এছাড়া নৌপুলিশের যে আমাদের ইলিশের যে অভয়াশ্রম আছে সেটাও আমরা মানে অভিযানের মাধ্যমে রক্ষা করি। মোট কথা আমরা যাতে বিভিন্নভাবে যাতে আমাদের ইলিশের ডিম পাড়াতে শুরু করে একদম পরিপূর্ণ ইলিশ হতে পারে এবং আমরা যাতে সবাই এটা গ্রহণ করতে পারি, সেই পর্যায়ে আমাদের নৌপুলিশের অভিযানসমূহ আমরা সারা বছর ধরে চলমান রাখি। আর যে সকল জেলেরা বা যে সকল ব্যক্তিরা এই আমাদের নিয়মটা মেনে না চলে তাদের বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে মোবাইল কোড করি, বিভিন্নভাবে অ্যারেস্ট করি, বিভিন্ন ধরনের মামলায় আমরা তাদেরকে আইনের আওতায় আনি। আমাদের এই বিশেষ অভিযানের মাধ্যমে আমি মনে করি যে সবার সহযোগিতায় প্রতি বছরই কিন্তু আমাদের ইলিশ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং ইলিশের যে আমাদের বিশ্বব্যাপী যে আমাদের বাংলাদেশ ইলিশের যে কদর, সেই কদরটাও আমরা রাখতে পারি এবং আমাদের ইলিশের জন্য বৃদ্ধি পায় উৎপাদন, সেই লক্ষ্যে সবার সাথে বাংলাদেশ নৌপুলিশ কাজ করে যাচ্ছে। আমরা আশা করি সবাই মিলে যদি আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি তাহলে আমাদের যে এবার যে প্রতিপাদ্য যে জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে, এবং আমি মনে করি জাল ভরে ইলিশ উঠবে এবং মৌসুমে সবার পাতে ইলিশ থাকবে। ধন্যবাদ আপনাকেও। আমরা আপনাদের এই কার্যক্রম সম্পর্কে জানলাম, অনেক সুন্দর এবং সফল কার্যক্রম আপনাদের। তো আলোচনার এই পর্যায়ে আমি আবারও আসছি ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ আপনার কাছে। জানতে চাচ্ছি যে জেলেদের জীবনমান উন্নয়ন এবং তাদের সমাজের মূল ধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের সফলতাগুলো কি কি? ধন্যবাদ আপনাকে আবারও। আপনারা জানেন যে যারা জেলে, বিশেষ করে আমাদের সমুদ্রে ইলিশ ধরে, তারা অত্যন্ত গরিব, দরিদ্র প্রকৃতির। তারা যত প্রাকৃতিক যতগুলো প্রতিকূলতা রয়েছে, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়, সবগুলো উপেক্ষা করে কিন্তু তারা সমুদ্রে ইলিশ ধরার কাজে নিয়োজিত থাকে। তাদের এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে দেখা গেল যে আমরা ইলিশ সম্পদ উন্নয়নে সরকার কতগুলো পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে কিছু কিছু রয়েছে আমাদের ব্যান পিরিয়ড,
যেমন আমরা প্রথমেই যে কাজটা করি, ইলিশের যে প্রজনন মৌসুম অক্টোবর নভেম্বর মাস, সেখানে কিন্তু আমরা 22 দিন মা ইলিশ সংরক্ষণের জন্য এটা নিষেধাজ্ঞা দিয়ে থাকি। তখন তাদেরকে জীবনমান উন্নয়নের জন্য আমরা প্রতি পরিবারকে 25 কেজি হিসেবে আমরা বিজিএফ চাল বিতরণ করে থাকি। এরপরে আমাদের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত আমরা এই ঝাটকা পরিবহন, ধরা, আহরণ, বিপণন সবকিছুই নিষেধ। এই যে 8 মাস ঝাটকা ধরা নিষেধ, এই নিষেধকালীন 8 মাসের মধ্যে 4 মাস আমরা পরিবার প্রতি 40 কেজি হারে আমরা বিজিএফ চাল বিতরণ করে থাকি তাদের পরিবারের জন্য। এরপরে রয়েছে আমাদের যে সামুদ্রিক উপকূলীয় জলাশয় রয়েছে, আপনারা জানেন ইতিপূর্বে ছিল সেটা 65 দিন ব্যান পিরিয়ড ছিল, যেখানে সকল প্রকার মাছ ধরা নিষেধ ছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে মাননীয় উপদেষ্টা ম্যাডামের বলিষ্ঠ নেতৃত্বে পার্শ্ববর্তী দেশের সাথে এই পিরিয়ডটাকে অ্যালাইন করার জন্য আমরা এটাকে 58 দিন নির্ধারণ করা হয়েছে, বর্তমান সরকার করেছেন। সেটা এই সময় আমাদেরকে একটা ব্যান পিরিয়ড, তখনও কিন্তু তাদেরকে আমরা বিজিএফ চাল এই সহায়তা প্রদান করে যাব। আমরা দেখেছি যে আমাদের একটা মাঠে আমরা যে সমস্ত কথা শুনতে পাই যে আমাদের যে বিজিএফ চাল বিতরণের জন্য যে তালিকা করা হয়েছে আমাদের প্রকৃত মৎস্যজীবী, সেই মৎস্যজীবী তালিকা কিন্তু হালনাগাদকরণের কার্যক্রম আমাদের চলমান রয়েছে এবং এটা প্রতি বছরই হালনাগাদ করা হয়। প্রতি বছর এটা চলমান প্রক্রিয়া। আমরা এটা রাউন্ড দ্য ইয়ার এটা আমরা করতে থাকি। আমাদের নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 18 লক্ষ। ইতিমধ্যেই বর্তমান সরকার এই ক্ষমতায় আসার পরে আমরা এই প্রক্রিয়াটা আবার চালু করেছি। ইতিমধ্যে দেখা গিয়েছে যে 2976 জন বাংলাদেশে এরা ভুয়া যারা ছিল তার বাদ পড়েছে এবং এখানে প্রায় 61,000-এর মতো আবার আমাদের নতুন করে নিবন্ধিত হয়েছে। এরপর আবেদন রয়েছে অনেকগুলো। এই যে একটা কাজ, এই কাজ করার ফলে আমরা প্রকৃত জেলে শনাক্ত করতে পারি এবং তাদেরকে আমরা এই বিকল্প কর্মসংস্থান হিসেবে আমাদের একটা প্রকল্প রয়েছে, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প। সেই প্রকল্প থেকে কিন্তু প্রতি পরিবারকে 30,000 টাকার সমমূল্যে আমরা উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর তাদেরকে দিয়ে থাকি। এরপরে আমরা দেখা যায় প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো জেলে মৃত্যুবরণ করে, এমনকি স্থায়ীভাবে অক্ষম হয়ে যায়, তাহলে তাদের পরিবার প্রতি 50,000 টাকা করে আমরা দিয়ে থাকি। এমনকি গত বছর আমরা 69 জন এরকম একটা পরিবারকে প্রায় 34.5 লক্ষ টাকা আমরা অনুদান দিয়েছি। এরপরেও আমরা দেখেছি ইলিশ আহরণ সহ অন্যান্য আহরণের জন্য যে অবৈধ জাল যে সমস্ত আমাদের মৎস্যজীবীরা ব্যবহার করে থাকেন, তাদেরকে নিরুৎসাহিত করার জন্য আমি এই প্রকল্পের মাধ্যমে বৈধ জাল প্রদান একটা কর্মসূচি আমাদের রয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় 9,000 পরিবারকে প্রায় 3,000টি বৈধ জাল প্রদান করেছি। এরপরেও আমরা উপকূলীয় এলাকায় আমাদের একটা জানেন যে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, এই প্রকল্পটা চালু রয়েছে। সেখান থেকে কিন্তু উপকূলীয় এলাকায় জেলেদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদেরকে মূল স্রোতধারায় আনার জন্য, সম্পৃক্ত করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। সর্বশেষে যে আমরা কাজটা করতে যাচ্ছি সেটা হলো যখন তারা ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসের ভিতরে যখন মাছ ধরতে চায়, তাদের লাইফ সেফটির জন্য আমরা ওই সমস্ত নৌকায় বা বুটে আমরা ডিভাইস লাগাচ্ছি, যাদেরকে আমরা উপকূল থেকে শনাক্ত করতে পারি কোথায় আছে। এমনকি তারা একটা SOS বাটন আমরা দেওয়ার এখানে চেষ্টা করছি, যেখানে তারা বিপদে পড়লে বাটনে প্রেস করলেই আমরা এখান থেকে দিতে পারবে, আমরা বুঝতে পারবো তাকে কিভাবে রেস্কিউ করা যায়। এই সমস্ত কার্যক্রম আসলে আমরা হাতে নিয়েছি, যেগুলো সফলতা অনেক রয়েছে, যা উপকূলীয় এলাকার জেলেদেরকে, বিশেষ করে ইলিশ ধরার কাজে যে সমস্ত জেলে সম্পৃক্ত আছে, তাদেরকে আমরা জীবনমান উন্নয়নের জন্য মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে। অনেক সুন্দর কার্যক্রম, ধন্যবাদ আপনাকে। এবার আমি আসছি ডক্টর অনুরাধা ভদ্র। ইদানিং বর্তমান সময়ে আর কি অনেকেই বলছেন যে ইলিশ নিয়ে নতুন করে গবেষণাটা একটু কম হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। ইলিশকে নিয়ে গবেষণা কম হচ্ছে কথাটা মনে হয় 100% সঠিক নয়, কারণ আমরা কন্টিনিউয়াসলি ইলিশের উপর গবেষণা করে যাচ্ছি। আমাদের নদীকেন্দ্র চাঁদপুর থেকে কন্টিনিউয়াস ইলিশের উপরে গবেষণা পরিচালনা করা হয়। আমাদের ইলিশের যে সব ইন্টারভেনশন আছে সেগুলোর পাশাপাশিও আমরা এখন বর্তমানেও 3টি প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের যে পরিবর্তনশীল জলবায়ুতে ইলিশ সম্পদের উপর লুনার পিরিয়ডিসিটি বা স্যালাইন ইন্ট্রুশন, আমাদের রেইনফল এবং ওয়াটার ডিসচার্জ, এগুলোর ইফেক্ট নিয়ে আমরা দেখছি যে ইলিশ সম্পদের উপর এটা কেমন ইফেক্ট পড়ে। আর তারপরে আমরা এখন যেহেতু একটা বৈশ্বিকের ব্যাপার আছে, আমরা ইলিশের ভ্যালু
এডেড প্রোডাক্ট তৈরির দিকে কিছুটা কাজ করছি এবং এটা নিয়েও একটা গবেষণা চলমান আছে। এবং আমি এর আগে বলেছি যে আমাদের গবেষণার মাধ্যমে আমরা বেশ কটা অভয়াশ্রম করেছি। এখন পুরাতন যে অভয়াশ্রমগুলো এই চেঞ্জিং পরিস্থিতিতে, যেমন জলবায়ু পরিবর্তনের জন্য বা অন্যান্য যে সমস্ত সৃষ্ট কারণ, মানব সৃষ্ট বা অন্যান্য যে কারণগুলো থাকে, তার কোনো ব্রিডিং গ্রাউন্ড বা কোনো নার্সিং গ্রাউন্ডে কি চেঞ্জ হচ্ছে বা আদৌ সেটা এখন কাজ করছে কিনা, বা ওখানে ইলিশের জাটকা বা মা ইলিশের এগুলো আবার নতুন করেও আমরা দেখছি। এই মুহূর্তে আমরা যে আন্ধারমানিক এবং তেঁতুলিয়া নদীতে যে ছিল সেটার উপরে গবেষণা করছি যে ওখানে জাটকার প্রাচুর্যতা আছে কিনা বা এটা চেঞ্জ হয়েছে কিনা। এগুলো আমাদের ধারাবাহিক কার্যক্রম। আচ্ছা, আমরা কন্টিনিউয়াসলি এই কাজগুলো করে থাকি। সুতরাং আমরা বলতেই পারি যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট তাদের এই কার্যক্রমগুলো, গবেষণাগুলো ধারাবাহিকভাবে বজায় রেখেছে। আমি আসছি সুরাইয়া আক্তার জাহান, চেয়ারম্যান অতিরিক্ত সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। আপনার কাছে আমার প্রশ্ন যে বিএফডিসির ইলিশ নিয়ে ভবিষ্যৎ আর কি কি পরিকল্পনা রয়েছে? আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছি যে বিএফডিসি অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, 1964 সালের প্রতিষ্ঠান। আমাদের যেটা হচ্ছে যে এখন একটা আধুনিকায়নের একটা সময় চলছে। এত বছর পরে আমরা কক্সবাজারে একটা পরিকল্পনা করেছি, আমাদের যে নতুন একটা আমাদের যে ফিশ ল্যান্ডিং সেন্টার যেটা আছে, যেটা এয়ারপোর্টের ঠিক অপোজিটে, খুব বড় একটা ফিশ ল্যান্ডিং সেন্টার। আমাদের সামুদ্রিক ইলিশের বড় উৎস, পাথরঘাটা আছে বরগুনার, সামুদ্রিক ইলিশগুলো সেখান থেকে আসে। আমাদের এই জায়গাগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমরা আধুনিকায়নের কাজ হাতে নিয়েছি। জাপান ইতিমধ্যে কক্সবাজারে কাজ শুরু করেছে। আমরা পাথরঘাটার জন্য একটা বৈদেশিক সাহায্য তহবিল পেয়েছি এবং কক্সবাজারে যে আমাদের যে প্রসেসিং ইউনিট আছে সেটার জন্য আমরা চেষ্টা করছি আধুনিকায়নের। তো আমাদের যে গুরুত্বপূর্ণ ফিশ ল্যান্ডিং সেন্টার যেগুলো আছে, বিশেষ করে যেখানে ইলিশ আসে, সেগুলোকে আমরা আধুনিক করব। আচ্ছা, এটা আমাদের বর্তমান পরিকল্পনা আছে। তাতে যেটা হবে যে আমাদের পোস্ট হারভেস্ট লস, যেটা মাছের যে লস হয়, যেটা ইলিশের মাছের লস হয়, মানে ইলিশেরও হয়, সেটা কমে আসবে। এবং আরেকটা যেটা হবে সেটা হচ্ছে যে ইলিশের বিপণন ব্যবস্থায় যে একটা চোরা গলি আছে, যে অন্য কোথাও জিনিসগুলো চলে যাচ্ছে, আমরা যদি আমাদের ফ্যাসিলিটিগুলোকে খুব ভালো করে ডেভেলপ করতে পারি, যেমন একটা ভালো জিনিস আসলে সবাইকে আকর্ষণ করে, তো তখন আমরা ধারণা করি, এবং ধারণাটা খুব সঙ্গত, যে আমরা যদি অত্যাধুনিক ব্যবস্থা করতে পারি ফিশ ল্যান্ডিং এর জন্য, অবতরণের জন্য, প্যাকিং এর জন্য, প্রসেসিং এর জন্য, তাহলে অটোমেটিক ইলিশগুলো আমাদের কাছে আসবে, সরকারি চ্যানেলে আসবে। সেক্ষেত্রে যে আমাদের যেটা ডেটা, আমাদের কিন্তু মানে কত ইলিশ ধরা হয়, কত ইলিশ বাজারে আসে, সেটার মধ্যে একটা ডেটা গ্যাপ আছে, সেটাও আমরা কিন্তু কমিয়ে আনতে পারবো। সেক্ষেত্রে এটা গবেষণাতেও সাহায্য হবে, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, মৎস্য অধিদপ্তর বলেন, সবারই কিন্তু কাজে সহযোগিতা হবে, এবং ইলিশ সংরক্ষণে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিগুলো আমরা উন্নত করার চেষ্টা করছি একইভাবে আধুনিকায়নের মাধ্যমে, সেটা রাখবে। প্রসেসিং ইউনিট আমরা স্পেশালাইজড করার চেষ্টা করছি কয়েকটা। আমার মূল টার্গেট আছে আমাদের বিএফডিসি, সেটা হচ্ছে কক্সবাজার, তারপর ঢাকায় নারায়ণগঞ্জে যেটা, তখন নারায়ণগঞ্জ কিন্তু ঢাকা শহরে মাছ ঢোকার একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এই জায়গাগুলো, পাথরঘাটা, এই জায়গাগুলো যেগুলো মাছের আসলে বড় ল্যান্ডিং সেন্টার, যেগুলোতে মাছ অনেক বেশি আসে, যেগুলো প্রবেশ মুখ উন্মুক্ত সোর্স থেকে, সেই জায়গাগুলোকে উন্নত করার মাধ্যমে আমরা সাপ্লাই চেনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, যে আমাদের অবতরণের যে লসটা, যে ক্ষতিটা হয়, সেটা পুষিয়ে যাবে। তারপর আমাদেরকে বিএফআরআই ডিজি মহোদয় বলেছেন যে প্রসেসিং, তারপর হচ্ছে ভ্যালু ভ্যালু অ্যাডেড ফিশটা কিন্তু মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ম্যান্ডেট, এটা কিন্তু আমাদের আইনি কাঠামোর মধ্যে এটা আমাদেরই করার কথা। তো ওনাদের গবেষণা সফল যখন হবে বা হচ্ছে যেটুকু, সেইটুকু আমরা ওনাদের কাছ থেকে সেই গবেষণার ফলাফলটা নিয়ে আমরা আমাদের যে প্রসেসিং প্ল্যান্ট আছে সেখানে আমরা এটা কাজে লাগিয়ে আমরা ইলিশের যে ভ্যালু অ্যাডিশন, এটাতে রপ্তানিতে হতে পারে, মানুষের ফুড হ্যাবিট চেঞ্জ। যেমন ইলিশ মাছের একটা বিষয় হচ্ছে যে অনেক কাঁটা, বাচ্চারা খেতে চায় না, ঠিক আছে, কাঁটার জন্য কিন্তু আধুনিক বাচ্চারা খেতে চায় না। তো সুতরাং এইগুলো যদি মিনিমাইজ করা যায়, এই যে আমাদের ফুড হ্যাবিট যেহেতু চেঞ্জ হচ্ছে, আমাদেরকে আসলে পরিবর্তনের সাথে সাথে আগাতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে বিএফডিসি কাজ করতে পারে প্রসেসিং ইউনিটে। তারপর আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি আগের বক্তব্যে বলেছি, যে বাজারের মূল্য মনিটরিং ও সিন্ডিকেট প্রতিরোধে আমরা যদি পাইলটিং করে জিনিসটাকে আমরা খুব একটা ছোট স্কেলে এবার শুরু করেছি, আমাদের গত অভিজ্ঞতা থেকে আমরা যদি তারা একটু বড় স্কেলে করতে পারি, আমাদের বেসরকারি পার্টনার যারা আছে, বিভিন্ন ফিশ অ্যাসোসিয়েশন, তাদের সাথে আমরা যদি একটা চুক্তিতে আসতে পারি, এমওইউ আসতে পারি, যেটাতে হচ্ছে যে বাজারে যে কৃষকদের দাদন বা এই জায়গাগুলোকে যদি প্রতিরোধ করা যায়, যে তোমরা এই সাপ্লাই চেনটা ব্যবহার করো, আমরা তোমাদেরকে বিনিয়োগের নিশ্চয়তা দিচ্ছি, তোমাদের সেফ পুঁজি যেটা সেটা থাকবে, সেক্ষেত্রে যদি এদিকে যদি আমরা উৎসাহিত করতে পারি, সেক্ষেত্রে বিএফডিসির পক্ষে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। কারণ বাজার মনিটরিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কারণে কিন্তু ইলিশ পাচারও হচ্ছে, আবার দামটাও ক্রেতার বাইরে চলে যাচ্ছে, নাগালের বাইরে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করছে, রিসার্চ ইনস্টিটিউট যারা আছে তারা
সমস্ত চেষ্টা করছে কিভাবে এটা ফলপ্রসূ করা যায়, মৎস্য অধিদপ্তর চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আপনার প্রভাবটা পড়ছে বাজারে। আমরা কিন্তু পেছনের কিছু দেখি না, ইলিশ কতটা ধরা হচ্ছে, কতটা প্রসেস হচ্ছে, কতটা আছে। মানুষ খালি বলছে যে ইলিশের দাম বেশি, খেতে পারছি না। সুতরাং এই যে সাপ্লাই চেনের শেষ অংশ যেটা ভোক্তার কাছে যাচ্ছে, এই জায়গাটায় বিএফডিসির সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। আমাদের যেগুলো বেসরকারি যারা আমাদের পার্টনার আছে তাদের সাথে আমাদের সহযোগিতায় আসতে হবে আইনি কাঠামোর মাধ্যমে। সুতরাং আমি মনে করি এই জায়গাগুলোতে বিএফডিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিএফডিসি সক্ষমতা অর্জন করলে, সকলের সহযোগিতা পেলে বিএফডিসি তার সফলতার স্বাক্ষর রাখতেও পারবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর পরিকল্পনার কথা আমরা শুনলাম। তো জাটকা রক্ষায় জনগণের নিকট আপনার প্রত্যাশা কি আমি জানতে চাচ্ছি। ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, আপনার কাছে। আসলে আমরা যে প্রশ্ন করেছেন অত্যন্ত চমৎকার প্রশ্ন। আপনারা জানেন যে জাটকা যে রক্ষা বিষয়টা, সেটা একক কোনো প্রচেষ্টা নয়। আমরা সরকারি যে বিভিন্ন ধরনের প্রচেষ্টা রয়েছে, তারপরে বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের ইলিশের সাথে যারা জড়িত, আহরণ, পরিবহন, বিপণন ইত্যাদির সাথে যারা জড়িত, তাদের এখানে সক্রিয় ভূমিকা পালন আমরা প্রত্যাশা করি। বিশেষ করে আমরা যারা জেলে, যারা অবৈধভাবে জাটকা আহরণ করে থাকে, তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে আপনারা যেন এই ছোট্ট যে ইলিশের বাচ্চা বা ঝাটকা, এটা আপনারা না ধরেন। আমরা যারা এখানে আমাদের ইলেকট্রনিক মিডিয়া যারা রয়েছেন, তারা এই আমাদের জাটকা সংরক্ষণের যে গুরুত্ব, সেটির উপরে ইতিমধ্যে ব্যাপক প্রচারণা করেছেন, এমনকি তার একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের এই জনগণের মধ্যে পড়েছে, সচেতন হয়েছে। এছাড়াও আমরা আশা করব ভবিষ্যতে তাদের কাছে যেন এই আমাদের এই প্রোগ্রামগুলো তারা নিয়মিত প্রচার করে। এমন এর সাথে যারা আমাদের এই জাটকা রক্ষায় যে সমস্ত অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে আমরা এখানে উপজেলা, জেলা প্রশাসন, উপজেলা জেলা পুলিশ প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড, বাংলাদেশ নেভি এবং র্যাব সহ আমাদের যত স্টেক হোল্ডার আছেন, যারা এই আইন প্রয়োগের মাধ্যমে আমাদের জাটকা নিধন বন্ধের বলিষ্ঠ ভূমিকা পালন করছেন, তাদেরকে আমরা প্রত্যাশা করি আপনারা আপনাদের এই কার্যক্রমগুলো আরো জোরদার করবেন। পরিশেষে আমরা এই সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আসুন আমরা জাটকা রক্ষা করি এবং তাদেরকে বড় হওয়ার সুযোগ দেই এবং ভবিষ্যতে ইলিশ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, ইলিশ অভয়াশ্রম ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে এবারে আমরা আবারও শুনব ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ আপনার কাছ থেকে। ইলিশ ও জাটকা সংরক্ষণে আইনের কি সাজা আছে? ধন্যবাদ আপনাকে। আমি আমার বক্তব্য শুরুতেই বলেছিলাম যে 2000 সালের দিকে আমাদের হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণীত হয়েছিল এবং সেখানে অভয়াশ্রম এর ব্যবস্থাপনা জোরদার করণের একটা সুপারিশ তাদের ছিল। সেই আলোকে আমাদের মৎস্য অধিদপ্তর তথা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশে 6টি অভয়াশ্রম স্থাপন করে। এর মধ্যে একটা রয়েছে চাঁদপুর জেলার 60 নল হইতে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে এই অভয়াশ্রম। ভোলা জেলার চর ইলিশা হতে চর পিয়াল পর্যন্ত এখানে আমাদের একটা অভয়াশ্রম রয়েছে, যার দৈর্ঘ্য 90 কিলোমিটার। এবং ভোলা জেলার ভেদুরিয়া হতে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত আমাদের আরেকটা অভয়াশ্রম রয়েছে, তার দৈর্ঘ্য প্রায় 100 কিলোমিটার। পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার সমগ্র আন্দারমানিক নদীর 40 কিলোমিটার এলাকা আমাদের রয়েছে। এছাড়াও শরীয়তপুর জেলার নড়িয়া বেদরগঞ্জ উপজেলা অংশে প্রায় 20 কিলোমিটার, এবং বরিশাল জেলা হিজলা, মেহেন্দিগঞ্জ এবং সদর উপজেলা কালাবদর, গজারিয়া ও মেঘনা নদী প্রায় 82 কিলোমিটার আমাদের এই ইলিশ অভয়াশ্রম রয়েছে। সেই ইলিশ অভয়াশ্রমগুলো আসলে ব্যবস্থাপনার জন্য, বিশেষ করে এই যে এখন মার্চ এন্ড এপ্রিল এই 2 মাস আমাদের এই ইলিশে অভয়াশ্রমগুলোতে সম্পূর্ণ মাছ ধরা নিষেধ, এইটা ব্যবস্থাপনার জন্য আমাদের মৎস্য অধিদপ্তর মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং সেখানে আমাদের প্রতিটি অভয়াশ্রম 5 জন করে আমাদের পাহারাদার নিযুক্ত করা হয়েছে, যার ফলে তারা সার্বক্ষণিক পাহারা দেয়। যার এখান থেকে আমাদের যে ইলিশের যে অভয়াশ্রম এটা সুরক্ষিত হচ্ছে এবং এখান থেকে ভবিষ্যতে বড় বড় ইলিশ উৎপাদিত হচ্ছে, যেটা আমাদের প্রজনন করে ভবিষ্যতে আমাদের ইলিশ সম্পদ উন্নয়নে একটা বিরাট ভূমিকা রাখবে। আচ্ছা, এবারে আমি জাটকা ও ইলিশ সংরক্ষণের মাঠ পর্যায়ে কিন্তু আইন বাস্তবায়ন করতে গেলে অনেকগুলোই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, আর এইসব চ্যালেঞ্জ কিভাবে আপনারা মোকাবেলা করছেন আর কিভাবে আরও দক্ষতার সাথে এইসব অপারেশন পরিচালনা করা সম্ভব, এ বিষয়ে জানতে চাচ্ছি। প্রবীর কুমার রায় আপনার কাছে।
আপনাকে ধন্যবাদ। আমরা সবাই জানি যে নৌ পুলিশ নবগঠিত পুলিশ একটা ইউনিট। তো মাঠ পর্যায়ে আমরা এই আইন বাস্তবায়নের আমরা কাজ করে যাচ্ছি সূচনা লগ্ন থেকে। এই কাজ করতে যে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আর কি। বিশেষ করে আমাদের বলতে চাই যে আমাদের যে নদীপথ, সেই নদীপথ গ্রীষ্মকালে আমাদের প্রায় 4,500 কিলোমিটার এবং ভরা মৌসুমে প্রায় 6,500 কিলোমিটার। এই বিশাল যে দৈর্ঘ্যের যে আমাদের নদীপথ, এই নদীপথে আমাদের যে জনবলের যে আছে বর্তমানে যে স্বল্পতা, এই স্বল্প জনবল দিয়ে এবং এই যে জলযান আছে আমাদের যে স্বল্প জলযান, এগুলো দিয়ে কভার করা আমাদের জন্য একটু কষ্টকর। এছাড়া উপকূলীয় এবং সামুদ্রিক এলাকায় যখন আমরা বিভিন্ন অভিযান করতে যাই, এখানে উপকূল এবং সামুদ্রিক এলাকায় চলাচলের উপযোগী জলযান না থাকায় ওইসব এলাকায় আমরা ভালো মতন অভিযান পরিচালনা করতে পারি না। তো আমরা জানি যে সরকার নানা সীমাবদ্ধতার মধ্যেও নৌ পুলিশকে আধুনিক ও কার্যকরী পুলিশ ইউনিট হিসেবে গঠন করার চেষ্টা করছে। আমরা মনে করি যে যদি আমরা দ্রুতগতির কিছু নৌযান পাই এবং আধুনিক সরঞ্জাম দিয়ে সংযুক্ত জলযান এবং নৌ পুলিশের জনবল যদি আরও বৃদ্ধি করা যায়, তাহলে আমরা মনে করি যে অসাধু যে জেলেরা যারা আমাদের এই মা ইলিশকে নিধন করছে এবং জাটকা নিধন করছে, তাদের বিরুদ্ধে আমরা আরও বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারবো, বেশি করে তাদেরকে আমরা আটক করতে পারবো এবং আমি মনে করি তখন আমাদের মা ইলিশও জাটকা রক্ষা পাবে এবং দেশে ইলিশে বৃদ্ধি পাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি। তো শেষে আমি একটুখানি জানতে চাইবো ডক্টর অনুরাধা ভদ্র আপনার কাছে, আপনাদের এই যে গবেষণা কার্যক্রম, এ বিষয়ে আপনি আরেকটু সংক্ষেপে আমাদের বলবেন। ধন্যবাদ। আমরা ইলিশ নিয়ে গবেষণা করছি, সেটা আমাদের একটা ধারাবাহিক গবেষণার অংশ হিসেবেই করছি। এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউটে আমরা ইলিশ নিয়ে একটা উন্নয়ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করেছি। আমরা জানি যে ইলিশ একটা মাইগ্রেটরি ফিশ। এটা পূর্ণাঙ্গ তার জীবন চক্রটা কমপ্লিট করতে লবণাক্ত এবং স্বাদু পানি দুটোরই প্রয়োজন হয়। দেখা গেছে যে যখন ইলিশ ডিম দেওয়ার সময় হয় বা একজন পরিপক্ক ইলিশ সমুদ্র থেকে মোহনা হয়ে নদীতে প্রবেশ করে ডিম দেওয়ার জন্য এবং সেইখানে সে ডিম ছাড়ে। এই ডিমটা যখন হ্যাচ করার পরে লার্ভিগুলো নদীতেই বড় হতে থাকে এবং পরবর্তীতে যখন মনসুন চলে আসে তখন তারা সমুদ্রের দিকে আবার চলে যায়, তখন পানিটা ঘোলা হয়ে যায় এবং দেখা যায় যে আমাদের যে নদীগুলো আছে, এই নদী ইলিশের জীবনচক্রটা কমপ্লিট করতে নদীর এই এনভায়রনমেন্টটা খুব প্রয়োজন, সমুদ্র যতটুকু প্রয়োজন ততটুকুই। কিন্তু এই যে রুটে তারা মাইগ্রেট করে, সমুদ্র থেকে ভিতরে আসে বা সমুদ্রের দিকে যায়, দেখা গেছে যে এই মাইগ্রেটরি রুটে অনেক প্রতিবন্ধকতা আছে। অনেক জায়গায় পলি পড়ে গেছে, চর পড়ে গেছে। আমরা চাইছি যে এই রুটটা আইডেন্টিফাই করার জন্য কি কি প্রতিবন্ধকতা আছে সেটা আমরা একটু দেখতে চাইছি, যার জন্য আমরা একটা উন্নয়ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করেছি। এর ফলে যেটা হবে, এটা মাইগ্রেশন যে রুটটা, এটার একটা বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবন করা সম্ভব হবে এবং আমি মনে করি যে এটা ইলিশ সম্পদের টেকসই উন্নয়নের জন্য অন্যান্য ব্যবস্থাপনা কৌশলের সাথে এটাও কার্যকরী ভূমিকা রাখবে। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, ইলিশ সম্পদ সংরক্ষণে বাংলাদেশের সাফল্য, এই বিষয়ের আলোচনায় আমরা আজকের অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারলাম। আমাদের স্টুডিওতে যে অতিথিরা এসেছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের পক্ষ থেকে।